তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আপগ্রেড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে দিন দিন এআই এর এত বেশি উন্নতি হচ্ছে, বড় বড় লিডাররা আমাদেরকে সতর্ক করে বলে দিচ্ছে যাতে করে এআই এর উন্নতি এত বেশি করে করার না হয়, কারণ একটা সময় হয়তো এআই আমাদের উপরেই কন্ট্রোল নিয়ে ফেলতে পারে। যদিও অনেকেই এটাকে হাস্যকর বলে দাবি করেন, কারণ তাদের মতে টেকনোলজি কোনোদিনও মানুষের উপরে কন্ট্রোল নিতে পারে না। আর ঠিক এমনই একটা গল্প নিয়ে বানানো হয়েছে আমাদের আজকের মুভিটা। যদি একটা এআই মানুষের উপরে পুরোপুরি কন্ট্রোল নিয়ে ফেলতে পারে তাহলে কি অবস্থা হতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখব আজকের এই ভিডিওতে। যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্প শুরু হয় ভবিষ্যতের এমন একটা সময় থেকে যখন আমরা দেখতে পারি মানুষের লাইফ পুরোপুরি মেশিনের উপরে ডিপেন্ডেন্ট। আসলে রোবটের সাহায্যে মানুষ ছোট থেকে ছোট কাজ পর্যন্ত করা শুরু করে দিয়েছে, আর তাদের যত প্রয়োজনীয় কাজকর্ম আছে সেগুলো সবই মেশিনের মাধ্যমে হতো। আর তখন এদিকে আমরা গ্রে নামের একটা লোককে দেখতে পারি যে কিনা এই টেকনোলজি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে একজন মেকানিক হিসেবে কাজ করত। তবে তার ওয়াইফ আশা একটা টেকনোলজি কোম্পানিতে জব করতো। কয়েকদিন পরে যখন গ্রে একটা গাড়ি ঠিক করে সেটাকে ডেলিভারি করার জন্য যাচ্ছিল, তখন সে আশাকেও রিকোয়েস্ট করে তার সঙ্গে যাওয়ার জন্য, যাতে করে যখন সে ব্যাক করবে তখন সে আশার গাড়ি দিয়ে সহজেই ব্যাক করতে পারে। আর আশাও রাজি হয়ে যায়। এরপর তারা দুজন অনেকক্ষণ ড্রাইভ করার পরে ফাইনালি একটা সমুদ্রের পাড়ে নির্জন জায়গায় চলে আসে। আর যখন তারা বন জঙ্গল পার হয়ে একটা ঘরের মধ্যে চলে আসে, তখন আমরা দেখতে পারি এখানে খুবই লাক্সারিয়াস একটা বাড়ি আছে, যেখানে কিনা বাস করত গ্রের ক্লায়েন্ট অ্যারন। আসলে অ্যারন ছিল একজন বিলিনিয়র, যে কিনা টেক কোম্পানির একজন জায়ান্টও ছিল। এই জন্য আশা তাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ অ্যারনের উপরে সে এমনিতেও ইমপ্রেস হয়েছিল আর তার কাজ তাকে অনেক বেশি প্রভাবিতও করেছিল। এখন এগুলো শোনার পরে আমরা দেখতে পারি অ্যারন তার নতুন টেকনোলজি তাদের সবাইকে দেখায়। আসলে সে একটা চিপ বানিয়েছে, যেই চিপটার সাহায্যে যে কেউ যে কোনো কাজ করতে পারে, আর সেই চিপটার নাম দিয়েছে স্ট্যাম্প। আর তখনই অ্যারন তাদের সবাইকে বলে যে এই চিপটা পৃথিবী বদলে দিতে পারে। এগুলো শোনার পরে আশা খুব হ্যাপি তো হয়ে যায়, তবে গ্রে কোনোভাবেই হ্যাপি ছিল না, কারণ তার বিশ্বাস ছিল যে এমন ধরনের আবিষ্কার আস্তে আস্তে মানুষকে জবলেস করে দিচ্ছে। এরপর যখন তারা সেখান থেকে গাড়ি দিয়ে বাসার দিকে ব্যাক করছিল, তখন গ্রে তার ওয়াইফকে বলে যে আসলে যদি এমন ধরনের আবিষ্কার আসতেই থাকে তাহলে একটা সময় আমিও জবলেস হয়ে যাব, আমারও করার মতো কিছুই থাকবে না। তবে তখনই তারা লক্ষ্য করে যে তাদের গাড়িটা বাসার দিকে না গিয়ে অন্য কোনো দিকেই চলে যাচ্ছে। এই জন্য গ্রে ভয়েস কমান্ড দেওয়া শুরু করে যাতে করে গাড়িটা তার রাস্তাটা বদল করে, আর সে নিজে গিয়ে পায়ের ব্রেকটা দেওয়ার ট্রাই করে। তবে এতে করে কোনো লাভ হয় না, গাড়ি ফুল স্পিডে অন্য কোনো দিকে চলে যাচ্ছিল। খুব শীঘ্রই তাদের গাড়ি একটা গুন্ডাদের আস্তানায় চলে আসে, আর যেহেতু গাড়ির স্পিড কন্ট্রোলে ছিল না, এই জন্য এখানে ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়। আর একটু পরে আমরা দেখতে পারি চারটা লোক এসে তাদের দুজনকে গাড়ির মধ্যে থেকে বের করে। আর তখন এই সমস্ত ব্যাপারগুলো একটা পুলিশের ড্রোন রেকর্ড করছিল। আমরা দেখতে পারি এই গুন্ডাগুলো তাদেরকে পেটানো শুরু করে, আর এই সময় গ্রে তাদেরকে টাকারও লোভ দেখায়। তবে তখন ফেস নামের এখানে যেই গুন্ডাটা ছিল সে হাসা শুরু করে, আর সে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলা শুরু করে। সে আশার কাছে গিয়ে তার সিনার মধ্যে গুলি করে দেয়, আর যখন গ্রে এইটার প্রতিবাদে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে তখন সে গ্রেকেও শুট করে দেয়। এই জন্য গ্রে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এখন গ্রের চোখটা তো খোলা ছিল, তবে সে কিছু করতেও পারছিল না, আর এই জন্য তার চোখের সামনেই তাকে দেখতে হয় তার ওয়াইফ ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এরপরে গল্প চলে আসে 3 মাস সামনে। আমরা দেখতে পারি এখনও গ্রে হসপিটালে পড়ে আছে। তার অনেক চিকিৎসা করার পরেও তার শরীরটা পুরোপুরিভাবে এখনও ঠিক হয়নি। তাকে হুইল চেয়ারে বসিয়ে তার মা বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছে, আর বাসায় তার বিভিন্ন রকমের সাহায্যের জন্য বিভিন্ন রকমের মেশিনও লাগানো হয়েছে। তবে তার ওয়াইফ আশার মৃত্যু যে তার চোখের সামনে হয়েছে সেটার জন্য সে যে একটা ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা থেকে সে এখনও রিকভার করে উঠতে পারেনি। তো এরপরে গ্রে আর তার মা চলে আসে পুলিশ স্টেশনে, আর এখানে তারা মিট করে ডিটেকটিভ কোর্টেজের সাথে। আর যখন গ্রে তাকে জিজ্ঞেস করে যে গুন্ডাদেরকে এখনও ধরা হয়নি কেন, তখন ডিটেকটিভ কোর্টেজ তাকে বলে যে এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এইটা শোনার পরে গ্রে প্রচণ্ড রাগ করে। সে বলে যে যেই টেকনোলজি মানুষের ঠোঁট পর্যন্ত পড়তে পারে, মানুষের সমস্ত কাজ করে দিতে পারে, সেই টেকনোলজি থেকে কী লাভ যদি একটা খুনিকেই এখন পর্যন্ত ধরে আনা না যায়। তবে ডিটেকটিভ কোর্টেজ তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে গুন্ডারা তাদের টেকনোলজির মধ্যে অনেক বেশি সিকিউরিটি দিয়ে রেখেছে, এই জন্য কোনোভাবে চাইলেও আমরা সেটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারছি না, আর তাদেরকে খুঁজে বের করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তো এরপরে অন্য একদিন যখন গ্রে হসপিটালে ছিল, তখন তার সঙ্গে মিট করতে অ্যারন নামের সেই লোকটা চলে আসে। অ্যারন তার এই অবস্থা দেখার পরে খুবই আপসেট হয়ে যায়। এই জন্য সে তাকে পরামর্শ দেয় যাতে করে তার বানানো স্ট্যাম্প চিপটা সে তার শরীরে প্লেসমেন্ট করে, আর এইটা যদি সে করে তাহলে সে হাঁটতে পারবে। তবে আমরা দেখতে পারি গ্রে এটার জন্য কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বলে যে আমার বাঁচার এমনিতেও কোনো ইচ্ছে নেই, আর হাঁটাহাঁটি করার ইচ্ছে তো একেবারেই নেই।
তবে তখন এরন তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। সে তাকে বলে যে যদি তোমার ওয়াইফ বেঁচে থাকতো তাহলে সে অবশ্যই এইটাই চাইতো যে তুমি একটু হাঁটাহাঁটি করো, তুমি দুনিয়াটাকে আবারও আগের মতো করে দেখো। আর তাছাড়া যদি তোমার বডিতে আমি চিপটা লাগিয়েও দেই তাহলে ছোট্ট একটা অপারেশন হবে, তবে এই ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখতে হবে যাতে করে বাইরের কেউ এটা জানতে না পারে। আর ফাইনালি তার ওয়াইফের কথা শোনার পরে সেও চিপটা লাগানোর জন্য রাজি হয়ে যায়। আর এরপরে অ্যারনের ল্যাবের মধ্যে তাকে নিয়ে তার কিছু ডক্টরের সাহায্যে ছোট্ট একটা অপারেশন করে তার বডির মধ্যে সেই চিপটা লাগিয়েও দেয়া হয়। আর এই চিপটা লাগানোর পরপরই আমরা দেখতে পারি গ্রের বডিটা আগের মতোই কাজ করা শুরু করে দিয়েছে। সে এখন হাত পা নাড়াতে পারছে, হাঁটতে পর্যন্ত পারছে কোনো সাপোর্ট ছাড়া। এখন এটা দেখার পরে গ্রে অবশ্যই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এই জন্য তখন অ্যারন তাকে একটা এগ্রিমেন্টে সাইন করতে বলে, আর সে খুব দ্রুতই সেই এগ্রিমেন্টে সাইনও করে দেয়। আসলে এগ্রিমেন্টটা ছিল সে দুনিয়ার সামনে শো করবে সে এখনও প্যারালাইজড অবস্থায় আছে, আর সে যে হাঁটতে চলতে পারে এইটা সম্পূর্ণ হাইড করে রাখবে। আর এরপর সে সেখান থেকে যখন বাসায় ব্যাক করে তখন সে ডিটেকটিভ কর্টেজের একটা পার্সেল পেয়ে যায় যেখানে আশার কেস সম্পর্কে নানান রকমের ফাইল ছিল। আসলে এইটা ছিল সেই দিনের সেই ভিডিও ফুটেজটা। আর যখন সে ভিডিও ফুটেজটাকে মন দিয়ে দেখা শুরু করে তখনই সে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে। এটা শোনার পরে সে একটু ভয় পেয়ে যায়। তবে আমরা জানতে পারি এইটা হচ্ছে গিয়ে তার শরীরের মধ্যে সেই চিপের শব্দটা। এই জন্য যখন সে ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারছিল না তখন স্টেম তাকে বলা শুরু করে যে তোমার টেনশন করার কিছুই নেই, এটা তুমি ছাড়া আর কেউই শুনতে পারবে না। এখন ভিডিও ফুটেজ দেখার পরে স্টেম তাকে বলে যে আসলে এই গুন্ডাদের কাছে কোনো রকমের পিস্তল ছিল না, বরং তাদের টেকনোলজির সাহায্যে তাদের হাত থেকেই গুলি বেরোচ্ছিল। আর যখন এই ভিডিওগুলো জুম করে সে ভালো করে দেখা শুরু করে তখন সে একটা গুন্ডার হাতে একটা ট্যাটু দেখতে পারে যেটা কিনা আসলে ছিল একটা মিলিটারি স্ক্যানার। আর যখন এটাকে সে স্ক্যান করে তখন সে জানতে পারে যে এই লোকটার নাম ছিল শেরক। এখন এইটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে কোর্টেসকে ইনফরমেশনটা দেওয়ার ট্রাই করে, তবে স্টেম তাকে বলে যে আসলে এইটা কোনোভাবে প্রমাণ হতে পারে না, তোমার উচিত সরাসরি গিয়ে তার সঙ্গে মিট করা আর তাকে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা। এরপর খুব শীঘ্রই সে চলে আসে শেরকের বাসার মধ্যে। আর এখানে এসে সে তার কম্পিউটার চেক করা শুরু করে। এখানে সে বারবার করে ওল্ড বন্ড নামের একটা বারের খবর পাচ্ছিল, এখানে বারবার করে সেটার কথাই বলা হচ্ছিল। আর তাছাড়া সে এইটাও জানতে পেরে যায় যে শেখ তার শরীরের মধ্যে নানান রকমের চিপ প্লেসমেন্ট করে এখন সে নিজেকে একজন এআই কিলার বানিয়ে ফেলেছে, মানে সে এআই এর মাধ্যমে কাজ করে আর সে মানুষকে খুন করে। তবে খুব শীঘ্রই এখানে শেখ চলে আসে। আর যখন সে দেখতে পারে ঘরের মধ্যে কেউ একজন আছে তখন সে গিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি গ্রে তাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে সে কেন তার ওয়াইফকে মেরেছে, তবে শেখ তো কোনো অ্যান্সার দিচ্ছিলই না, বরং সে তাকে পাগলের মতো পেটাচ্ছিল। এই জন্য বাধ্য হয়ে যখন গ্রে স্টেমের কাছে সাহায্য চায় তখন স্টেম তার শরীরের উপরে পুরোপুরি কন্ট্রোল নিয়ে সে শেরকে পেটানো শুরু করে আর আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি সে তাকে মেরেই ফেলে। আর যখনই গ্রে আবারও জ্ঞান ফিরে পায় আর এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে পুরোপুরি ভয় পেয়ে যায়। তবে স্টেম তাকে পরামর্শ দিয়ে বলে যে যতক্ষণ না এখানে পুলিশ আসছে তার আগেই তুমি এখানে সমস্ত প্রমাণগুলো মিটিয়ে দাও যাতে পুলিশ তোমার কোনো ক্ষতি করতে না পারে। এরপরে যখন ডিটেকটিভ কোর্টেস একটা ডক্টরের সঙ্গে মিলে শেরকের বডি চেক করতে আসে তখন তার বডির মধ্যে তারা নানান রকমের চিপ পেয়ে যায় আর হাতের মধ্যে একটা বন্দুকের ইমপ্লিমেন্টও পেয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা বুঝতে পারে যে সে আসলে নিজেকে একজন এআই বানিয়ে নিয়েছিল। আর তাছাড়া ডক্টর তাকে বলে যে শেরকের ঘরের মধ্যে এমন জুতার চিহ্ন পাওয়া গিয়েছিল যেই জুতায় কালি লাগানো ছিল, যার মানে এটা দিয়ে তারা বুঝতে পারে যে হয়তোবা এটা কোনো মেকানিকের কাজ। তো এর কয়েকদিন পরে গ্রে চলে আসে অ্যারনের ল্যাবের মধ্যে একটা রেগুলার চেক আপ করার জন্য। তবে অ্যারন তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ সে তার সব কিছু জানতো। সে যে তার চিপের মাধ্যমে একটা খুন করিয়েছে এই ব্যাপারটাও সে খুব ভালো করে জানতো। এই জন্য সে তাকে থ্রেট করে বলে যে তুমি যেই এগ্রিমেন্টে সাইন করেছো সেটার অনুযায়ী তুমি কাউকে মারতে তো পারোই না, বরং তুমি এই চিপকে ভুলভাবে ইউজও করতে পারো না, তুমি তাকে দিয়ে কোনো ইলিগাল কাজ করাতে পারো না। তবে গ্রেও প্রচণ্ড রাগ হয়ে যায় আর সে বলে যে হ্যাঁ আমি সেখানে যেতেই চাইছিলাম না, তবে তোমার চিপই আমাকে সেখানে নিয়ে গিয়েছিল আর পরবর্তীতে সেই খুনটা করিয়েছে। এই জন্য তাদের দুজনের মধ্যে যেহেতু একটু ঝগড়ার মতো হয়ে যায় এই জন্য অ্যারন তাকে শান্ত করে বলে যে তোমার চিপটা ভালো ওয়েতে ইউজ করা উচিত, কোনোভাবেই খারাপ ওয়েতে ইউজ করা উচিত না। আর এদিকে যখন কোর্টে শেরকের হত্যার তদন্ত করছিল তখন সে ফাইনালি তার ঘরের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো চেক করে। এখানে সে গ্রেকে দেখতে পারে হুইল চেয়ার দিয়ে ঘোরাঘুরি করতে। এই জন্য সে গ্রেকে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে আর সে জিজ্ঞেস করে যখন খুনটা হয়েছিল তখন তুমি সেখানে কি করছিলে। গ্রে তাকে বলে দেয় যে আমি আসলে নিজের হয়ে একটু তদন্ত করার ট্রাই করছিলাম আমার ওয়াইফের মৃত্যু কেন হয়েছে সেই ব্যাপারটা নিয়ে, তবে খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তুমি দেখতেই তো পাচ্ছ আমি হাঁটাচলাও করতে পারি না, আমি হুইল চেয়ারে বসে আছি, সো একজনের খুন করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর আমরা দেখতে পারি কোর্টেজও তার কথা বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে রাতের বেলায় গ্রে চলে আসে সেই ওল্ড বন্ড বারের মধ্যে আর এখানে এসে সে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে যে কিছুদিন আগে আমার ওয়াইফকে মেরে ফেলা হয়েছে, সো যদি কেউ কিছু জানো প্লিজ আমার সামনে আসো আর সমস্ত ব্যাপারটা স্বীকার করো।
তবে যেহেতু কেউ এখানে আসছিল না, এই জন্য সে শেরকের মৃত্যুর খবরটাও তাদের সবাইকে দেয়। আর এইটা শোনার পরে টোলান নামের একটা গুন্ডা তার হুইল চেয়ারটা সোজা বাথরুমে নিয়ে আসে। গ্রেকে বাথরুমে নেওয়ার সঙ্গে সঙ্গেই টোলানের লোকজন তাকে ধাক্কা দিয়ে হুইল চেয়ার থেকে নিচে ফেলে দেয়। আর টোলান তার গলায় ছুরি ধরে তাকে মেরে ফেলার একটা হুমকি দেওয়া শুরু করে। তবে তখন গ্রে তাকে বলে যে আমার তো তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি চাই আমার ওয়াইফের খুনি পর্যন্ত পৌঁছাতে। তবে তখন টোলান তাকে বলে দেয় যে খুনের সময় সেদিন আমিও সেখানে ছিলাম। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে গ্রে মাথাটা গরম হয়ে যায় আর সে তার শরীরের সমস্ত কন্ট্রোল স্ট্যাম্পকে দিয়ে দেয়। আর স্ট্যাম্পও প্রচণ্ড পাওয়ারে এসে এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। তাদের সবাইকে শেষ করার পরে ফাইনালি সে টোলানকে নিচে শুইয়ে তার ফেসের উপরে ছুরিটা ধরে আস্তে আস্তে ফেসটা কাটা শুরু করে। আর এটার জন্য টোলান প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ফাইনালি সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে দেয় যে ফ্লেক্স নামের একটা লোক ছিল যে কিনা আশাকে মারার জন্য আমাদেরকে টাকা দিয়েছিল। তবে তখনই গ্রেকে স্ট্যাম্প বলা শুরু করে যে আসলে অ্যারেন তার সিস্টেমটাকে বন্ধ করার ট্রাই করছে, যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে সে আবারও প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য গ্রেক গুন্ডাদেরকে এখানেই এই অবস্থায় রেখে দিয়ে স্ট্যাম্পের কথা মতো জেমিন নামের একটা হ্যাকারের কাছে চলে আসে। আর এরপরে যখন বারের মধ্যে ফিক্সার তার লোক চলে আসে তখন তারা দেখতে পারে টোলানকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়েছে। আর এরপরে টোলানের চোখে লাগানো ক্যামেরাকে স্ক্যান করে কে তাকে খুন করেছে সেটা সে খুঁজে বের করে ফেলে। আর এরপরে গ্রে চলে আসে জেমির কাছে আর সে তাকে রিকোয়েস্ট করে দ্রুত সে স্ট্যাম্প থেকে যাতে করে ইনপুট গার্ডটাকে বের করে ফেলে। আসলে ইনপুট গার্ড হচ্ছে গিয়ে সেই প্রোগ্রামের অংশটা যেইটা স্ট্যাম্পকে যেই কোনো কিছু করা থেকে আটকাতো। আর যদি এটা একবার বের করে ফেলা হয় তাহলে বাইরে থেকে অ্যারনও এটাকে কন্ট্রোল করতে পারবে না। এখন জেমি খুব সহজেই ইনপুট গার্ডটা বের করে তো ফেলে, তবে এখন আবার সিস্টেমটা আবারও চালু হতে কিছুক্ষণ সময় লাগবে। তবে তখনই সে সিসি ক্যামেরায় দেখতে পারে যে ফিক্সার তার লোকজন অলরেডি তার বাসার খবর পেয়ে গেছে আর তারা তাদেরকে মারার জন্যই এখানে আসছে। এই জন্য সে দ্রুত গ্রেকে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। খুব শীঘ্রই ফ্লেক্স আর তার লোকজন গ্রের কাছে চলে আসে। তবে তখন আমরা দেখতে পারি সেখানে এরনের সিকিউরিটি ফোর্সও চলে আসে। তবে সৌভাগ্যবশত তখনই আবার চিপটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই জন্য গ্রে সেখান থেকে দৌড়ে পালানো শুরু করে। সে একেবারে সুপার হিরোর মতো পালিয়ে ছাদে চলে আসে। তবে এখানে একটা গুন্ডা তার উপরে যখনই আক্রমণ করার ট্রাই করে তখন সে তাকে পিটিয়ে তার বন্দুক দিয়েই তাকে সেখানে শেষ করে দেয়। আর এরপর যখন সে রক্তাক্ত অবস্থায় তার বাসায় ব্যাক করে তখন তার মা তাকে এই অবস্থায় দেখে ফেলে। আর তাকে হাঁটতে দেখার পরে তার মা পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য ফাইনালি তার মাকে সে বাধ্য হয়েই সমস্ত সত্যিটা বলে। আর সে যে তার শরীরের মধ্যে চিপ লাগিয়েছে এইটার ব্যাপারেও সে তার মাকে বলে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোকে গোপন রাখার জন্য সে তাকে রিকোয়েস্ট করে। তবে খুব শীঘ্রই আমরা দেখতে পারি এখানে ডিটেকটিভ কোর্টেজও চলে আসে। আর সে এসে গ্রেকে বলা শুরু করে যে বারের মধ্যে আমরা তোমার হুইল চেয়ারটা পেয়েছি যেখানে কিনা অনেকগুলো মানুষের খুন হয়েছে, আর হুইল চেয়ার ছাড়া তুমি বাসায় ব্যাকই করলে কিভাবে। তবে এইবারও গ্রে তাকে একটা মিথ্যা গল্প শুনিয়ে দেয়। সে বলে যে আমি আসলে কাউকে ফলো করে বারের মধ্যে গিয়েছিলাম, তবে সেখানে গুন্ডারা আমার উপরে আক্রমণ করে দিয়েছিল। এই জন্য আমি কোনো রকমের হামাগুড়ি দিয়ে সেখান থেকে বাইরে এসে একটা ট্যাক্সি থেকে লিপ নিয়ে সেখান থেকে বাসায় ব্যাক করেছিলাম। তবে এইবার কোটেস তার উপরে সন্দেহ করে ফেলে। এই জন্য সে তার জ্যাকেটের মধ্যে একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। তো এরপরে গ্রে স্ট্যাম্পকে বলে যে এখন আর আমি কাউকে মারতে চাই না। তবে স্ট্যাম্প তাকে বলে যে তোমাকে যেই কোনো ওয়েতে ফিক্সকে মারতেই হবে। তবে যখন গ্রে তাকে না করে দেয় তখন স্ট্যাম্প তাকে বলে যে তোমার কোনো পারমিশনের দরকার এখন আমার নেই, আমি চাইলেই তোমার বডি যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো আর যে কাউকে মারতে পারবো। আসলে ইনপুট গার্ডটা বের করার পর থেকে এখন আর গ্রের বডির কন্ট্রোল নেওয়ার জন্য স্ট্যাম্পকে আর কোনো কমান্ড ফলো করতে হবে না। সে যে কোনো সময়ই তার বডির পুরোপুরি কন্ট্রোল নিয়ে তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে। আর স্ট্যাম্প তাকে ওয়ার্নিং দিয়ে এটা বলে দেয় যে যদি গ্রে ফিক্সকে না মারে তাহলে ফিক্স এসে তাকে মেরে ফেলবে। এই জন্য ভালো হয় যদি সে ফিক্সকে মেরে ফেলে। আর এগুলো শোনার পরে ফাইনালি গ্রেও কনভিন্স হয়ে যায় আর সে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে ফিক্সকে শেষ করার জন্য। আর এদিকে যেহেতু কোর্টেসও তার সমস্ত কথাবার্তাগুলো শুনে ফেলেছে এই জন্য সে তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর যখন গ্রে ড্রাইভ করে করে তাকে মারার জন্য যাচ্ছিল তখন সে হঠাৎই তার পকেটের মধ্যে মাইক্রোফোনটা পেয়ে যায়। আর সে দেখতে পারে যে কোর্টেস তাকে পেছন থেকে ফলো করছে। এই জন্য স্ট্যাম্প তার গাড়িটাকে হ্যাক করার ট্রাই করে। তবে যেহেতু এটা একটা মেকানিক্যাল কার ছিল এই জন্য কোনোভাবে এটাকে হ্যাক করা যাচ্ছিল না। এই জন্য স্ট্যাম্প আশেপাশের যে ইলেকট্রিক কারগুলো আছে সেইগুলোকে হ্যাক করে সেইটার মাধ্যমে কোটেজের গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এই জন্য কোটেজ সেখানে একটু আহত হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে গ্রে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। তবে কোটেজও কোনোভাবেই হাল ছাড়বে না। সে দৌড়ে চলে আসে গ্রের বাসার মধ্যে। আর এখানে তার মাকে সে জিজ্ঞাসাবাদ করে তার থেকে সমস্ত সত্যিটা জানার ট্রাই করে। এরপরে খুব শীঘ্রই গ্রে চলে আসে ফিক্সের বাসায় আর তাকে সে গান পয়েন্টেও নিয়ে নেয়। তবে ফিক্স তাকে বলে যে আমি তোমার ওয়াইফ আশাকে কোনোভাবেই মারতে চাইনি, এই জন্যই তো আমি তার বুকে গুলি করিনি, আমি তার হাতের মধ্যে গুলি করেছিলাম। আসলে আমরা মারতে চেয়েছিলাম তোমাকে, আর আমরা ইচ্ছা করেই তোমাকে আসল গুলি মারিনি, কারণ আসল গুলি মারলে তুমি মারা যেতে। আমরা চেয়েছিলাম তোমাকে শুধুমাত্র প্যারালাইজ করতে। আর এরপর সে তাকে পরামর্শ দেয় যে যেহেতু তুমি এখন একটা পাওয়ার পেয়েই গেছো তাহলে কেননা এই পাওয়ারটা সঠিক প্রয়োগ করার জন্য আমার টিমের সঙ্গে তুমি জয়েন করে ফেলো।
তবে যেহেতু গ্রের মাথার মধ্যে প্রতিশোধের নেশা ছিল এই জন্য সে তার উপরে আক্রমণ করে দেয় আর খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা কেউ কারোর সাথে পারছিল না, কারণ তাদের দুজনের মধ্যেই ভয়ঙ্কর চিপ আছে। তবে যেহেতু ফিক্সের শরীরের মধ্যে বেশি চিপ আছে এই জন্য সে গ্রের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এই জন্য সে গ্রেকে আচ্ছা রকম ধোলাই করে যখনই তাকে মারতে যাচ্ছিল তখনই স্ট্যাম গ্রেকে বলে দেয় যে আসলে তুমি যে শেখ নামে যে লোকটাকে মেরেছিলে সে ছিল ফিক্সের ভাই। আর এটা শোনার পরেই গ্রে ফিক্সকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে আর সে তার ভাইয়ের গল্পটা তাকে বলা শুরু করে। সে বলে যে কিভাবে তার ভাইয়ের ঘরের মধ্যে গিয়ে সে তার ভাইকে একটা নির্মম মৃত্যু দিয়েছিল। আর এটা শোনার পরে ফিক্স খুবই বেশি ইমোশনাল হয়ে যায়, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর এই সুযোগটা নিয়েই গ্রে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি তাকে সেখানে শেষই করে দেয়। আর যখন তার পকেট থেকে সে ফোনটা বের করে সেটাকে চেক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তাকে এরন একটা ভয়েসমেল করেছিল। আসলে এই ভয়েসমেলে সে তাকে বলেছিল যাতে করে সে আর তার দল গিয়ে গ্রেকে মেরে ফেলে, আর যদি সে এটা করতে পারে তাহলে সে টাকা পাবে, অনেক টাকা। আর এটা শোনার পরেই সে সঙ্গে সঙ্গে চলে আসে অ্যারনকে ফেস করার জন্য অ্যারনের বাসায়। এখানে সে অ্যারনকে বলা শুরু করে যে তুমি তোমার এই জঘন্য এক্সপেরিমেন্টের জন্য আমার ওয়াইফকে তো খুন করে দিয়েছই, আমার জীবনটাকেও তছনছ করে দিয়েছো। এটা বলার পরে যখনই সে তাকে শ্যুট করে মারতে যাচ্ছিল তখনই পেছন থেকে কোর্টেজ এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে তখনই স্ট্যাম তার শরীরের পুরো কন্ট্রোল নিয়ে নেয় আর সে কোর্টেজের উপরে বারবার করে আক্রমণ করা শুরু করে। যদিও গ্রে তাকে বারবার করে থামার জন্য বলছিল তবে কোনোভাবে স্ট্যাম তার কোনো কথা শুনছিল না। আর এই জন্য ফাইনালি গ্রে বাধ্য হয়ে কোর্টেজকে বলে তার কাছে যেই ইলেকট্রিক শক দেওয়ার মেশিনটা আছে সেইটা যেন সে তার উপরে ইউজ করে। আর যখন ফাইনালি সে এটা ইউজ করে তখন এই জঘন্য ইলেকট্রিক শকের জন্য স্ট্যামের সিস্টেমটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আর গ্রেও সেখানে প্যারালাইজড হয়ে পড়ে যায়। আর তখন অ্যারন এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দেয় যে আসলে এই সমস্ত কিছুর পেছনে আমার হাত না, স্ট্যামের হাত ছিল। আসলে স্ট্যামই এমন একটা শরীর চাইছিল যেই শরীরের মধ্যে আগে থেকে কোনো চিপ লাগানো নেই, এই জন্য সেই তোমাকে চুজ করেছে। আর এই জন্য সেই তোমাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে ফাইনালি তোমাদেরকে মারার জন্য গুন্ডাও সেখানে পাঠিয়েছে। অ্যারন তাকে বলে যে স্ট্যামের আসল লক্ষ্য হচ্ছে আমাকে শেষ করা, যাতে করে আমি এমন আর কোনো চিপ কোনোদিন বানাতে না পারি। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারি স্ট্যাম আবারও অ্যাক্টিভেট হয়ে যায় আর সে খুবই জঘন্য ওয়েতে অ্যারনকে মেরে ফেলে। আর এরপর সে গিয়ে কোর্টেসকেও মারার ট্রাই করছিল, তবে তখন গ্রে ফোর্সফুলি সেই গানটা তার নিজের ঘাড়েই পয়েন্ট করে দেয়। আর ঠিক এর পরের সিনে আমরা দেখতে পারি গ্রে একটা হসপিটালের বেডে আছে আর সে হঠাৎই জ্ঞান ফিরে পেয়েছে আর সে বুঝতেই পারছিল না যে এখানে হচ্ছেটা কি। আর তখন এখানে আশা চলে আসে আর সে এসে বলে যে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি কয়েক মাস যাবৎ কোমার মধ্যে ছিলে আর তুমি জ্ঞানই ফিরে পাচ্ছিলে না। ফাইনালি যেহেতু তুমি জ্ঞান ফিরে পেয়ে গেছো এই জন্য আমরা সবাই খুবই হ্যাপি। যদিও গ্রে কিছুই বুঝতে পারছিল না, তবে আশা যখন তাকে কিস করে তখন সে ব্যাপারগুলো অনুভব করতে পারে। আর ঠিক এর পরের সিনে আমরা আবারও অ্যারনের বাসায় চলে আসি, যেখানে আমরা দেখতে পারি গ্রে কর্টেজের উপরে গান পয়েন্ট করেছিল আর কর্টেজ তাকে গানটার নিচে রাখতে বলছিল। তবে স্ট্যাম তাকে সরাসরি বলে দেয় যে এখন আর এটার মধ্যে কোনো গ্রে মেরে থাকে না, এখন এই শরীরটা পুরোটাই আমার। আর তাছাড়া গ্রে নামের সেই লোকটা অন্য একটা দুনিয়ার অন্য একটা ব্রেনের মধ্যে আটকা পড়ে গেছে, যেখানে সে তার ওয়াইফকে নিয়ে ফুললি হ্যাপি আছে আর সেখানেই সে থাকতে চায়। আসলে আমরা জানতে পারি যে এখন এই শরীরের মধ্যে কোনো ব্রেইন নেই আর এই শরীরটা শুধুমাত্রই স্ট্যাম্পের কন্ট্রোলে আছে, কারণ তার ব্রেইনটা অন্য দুনিয়ায় বন্দি অবস্থায় আছে। আর এইটা বলার সঙ্গে সঙ্গে সে কোর্টেসকে শ্যুট করে দেয় আর যখন কোর্টেস মারা যায় তখন সে খুবই আরামসে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পারি গ্রে তার মাইন্ডের মধ্যে বানানো নকল সেই দুনিয়ায় তার ওয়াইফকে নিয়ে খুবই হ্যাপি ছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।